প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম ফিনান্স ও ব্যাংকিং এর 10ম অধ্যায় নিয়ে আরও একটি ক্লাসে। তো এই ক্লাসে আমরা আলোচনা করব আমাদের পরবর্তী এবং সর্বশেষ পর্ব নিয়ে। এই পর্বে আমাদের আলোচনার টপিক থাকছে বাণিজ্যিক ব্যাংকের আয় এবং ব্যয়ের কিছু শ্রেণী বিভাগ নিয়ে। বাণিজ্যিক ব্যাংকে যে উৎসগুলো আছে, আয় এবং ব্যয়ের যে উৎসগুলো আছে, সেগুলো থেকে যে সকল প্রশ্ন চলে আসতে পারে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের প্রথম যে প্রশ্নটা থাকছে সেটি হচ্ছে 84 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি? এই যে 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত হলো বীমা প্রিমিয়াম, আর অপরদিকে প্রদত্ত ঋণের সুদ, লকার ভাড়া, বৈদেশিক মুদ্রার বিনিময়, এই প্রত্যেকটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস, অর্থাৎ এগুলো থেকে বাণিজ্যিক ব্যাংক বিভিন্নভাবে আয় করে থাকে। তারপর 85 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের খাত কোনটি? আবার কিন্তু দেখো সেম প্যাটার্নেই প্রশ্নটা চলে এসেছে, কিন্তু অপশনগুলো ডিফারেন্ট। এখানে অপশনগুলো কি কি? প্রত্যয়পত্র, এটাও আয়। তারপর যখন বিল বাট্টাকরণ করা হয় সেটাও আয়। নিরীক্ষকের বিল, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য ব্যয়। আবার বৈদেশিক বিনিময়, এটাও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটা উৎস। তাহলে অ্যান্সারটা হচ্ছে 2 নাম্বার। 86 নাম্বার, কোনটির মাধ্যমে ব্যাংক বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে অর্থ প্রদানের ব্যবস্থা করে? কোনটির মাধ্যমে বৈদেশিক বাণিজ্যে রপ্তানিকারককে অর্থ প্রদানের ব্যবস্থা করে? এটা আমরা অলরেডি পড়েছি, প্রত্যয়পত্রের মাধ্যমে। 87 নং প্রশ্ন, বিল বাট্টা করে কে? বিল বাট্টা করে থাকে বাণিজ্যিক ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকের প্রধান একটা কাজের অন্তর্ভুক্ত বিষয় হলো বিল বাট্টা করা, এবং এই বিল বাট্টাকরণের মাধ্যমে বাট্টা নামক আয় তারা সংগ্রহ করে থাকে। 88 নং প্রশ্ন, বৈদেশিক বাণিজ্য ও লেনদেন নিষ্পত্তিতে ভূমিকা পালনের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক অর্জন করে কমিশন, সুদ, বাট্টা, শুল্ক। বৈদেশিক বাণিজ্য এবং লেনদেন নিষ্পত্তির মাধ্যমে সাধারণত বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে, এবং এই কমিশনও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটা উৎস। তারপর 89 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? আচ্ছা, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে, যোগাযোগ, এই যোগাযোগ হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটা উৎস, কারণ যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক আয় করে থাকে। আর বাকি যে অপশনগুলো আছে, প্রত্যেকটি অপশনে কি ব্যয়ের উৎস, অর্থাৎ এই অপশনগুলোর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক ব্যয় করে থাকে। 90, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? আচ্ছা, এবার আমরা এখানে একটু দেখি। এখানে নিরীক্ষকের বিল, এটাও একটা ব্যয়। বীমা প্রিমিয়ামও একটা ব্যয়। তারপর শুল্ক এবং কর, এটাও একটা ব্যয়। তবে বিল বাট্টাকরণ, এই বিল বাট্টাকরণের মাধ্যমে বাণিজ্যিক ব্যাংক বাট্টা নামক এক ধরনের আয় করে থাকে, তাই বিল বাট্টাকরণ হচ্ছে আয়ের উৎস। লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কি আদায় করে থাকে? লকার ভাড়ার বিপরীতে বাণিজ্যিক ব্যাংক সাধারণত সার্ভিস চার্জ আদায় করে থাকে। তারপর চলে যাচ্ছি 92 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের আয়। দেখো, বাণিজ্যিক ব্যাংকের নিরীক্ষকের বিল, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য ব্যয়। তবে বিল বাট্টাকরণ, এটার জন্য বাণিজ্যিক ব্যাংক বাট্টা আদায় করে থাকে, যেটা তার জন্য একটা আয়। আবার প্রত্যয়পত্র ইস্যুর জন্য বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে, এই কমিশনও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের জন্য আয়। তাহলে এখানে অ্যান্সার হবে 1 এবং 3 নং অপশন। তারপর চলে যাচ্ছি 93 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংক কোন কোন খাতে বিনিয়োগ করে? বাণিজ্যিক ব্যাংক কিন্তু শেয়ারেও বিনিয়োগ করতে পারে, সেই ব্যাংক ব্যতীত অন্য যে কোনো ব্যাংক বা অন্য যে কোনো শিল্প প্রতিষ্ঠানের শেয়ার তারা ক্রয় করতে পারে, ঋণপত্র বা বন্ড ডিবেঞ্চারও ক্রয় করতে পারে, আবার চাইলে সরকারি বিভিন্ন সিকিউরিটিজও কিন্তু তারা ক্রয় করতে পারে। তাহলে দেখো, একটা বাণিজ্যিক ব্যাংক এই প্রত্যেকটা খাতেই চাইলে বিনিয়োগ করতে পারবে। 94, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস 9 কোনটি? এখানে বলা হয়েছে আয়ের উৎস 9 কোনটি, তার মানে ব্যয়ের উৎস হতে পারে। তাহলে আমরা একটু দেখি, যোগাযোগ, এটার মাধ্যমে আয় করে, তাহলে এটা হচ্ছে না। অডিট ফি, এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য এক ধরনের ব্যয়। তারপর এই যে 2টা অপশন আছে, এই 2টাও কিন্তু বাণিজ্যিক ব্যাংকের আয়। তাহলে যেহেতু বলছে আয়ের উৎস 9 কোনটি, তাহলে অবশ্যই এখানে অ্যান্সার হবে অডিট ফি। 95, ব্যাংক ওছি হিসেবে কাজ করে
কি আদায় করে? ব্যাংক ওসি হিসেবে কাজ করুক, প্রতিনিধিত্বমূলক বিভিন্ন কাজ করুক, প্রত্যেকটা জিনিসের মাধ্যমে কিন্তু ব্যাংক কমিশন আদায় করে থাকে। 96, কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের ওপর সুদ প্রদান করলে বাণিজ্যিক ব্যাংকের কি হয়? যখন সে প্রদত্ত ধারের ওপর সুদ প্রদান করে, অর্থাৎ যে ধারটা সে দিয়েছে সেই ধারের ওপর যখন সে সুদ প্রদান করবে, এর মাধ্যমে তার এক ধরনের ব্যয় হয়। কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধার, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে যে ধার দিয়েছে সেই ধারের উপর যখন সুদ কেন্দ্রীয় ব্যাংকে আবার প্রদান করতে হবে, ওইটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের জন্য একটা ব্যয়। তারপর 97, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস কোনটি? তাহলে দেখো এখানে বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হচ্ছে প্রত্যয়পত্র, কারণ প্রত্যয়পত্র ইস্যু করার জন্য সে একটা কমিশন আদায় করে থাকে। 98, গ্রাহকের মূল্যবান দলিল পত্রাদির নিরাপত্তা প্রদানের বিপরীতে বাণিজ্যিক ব্যাংক কোনটি আদায় করে? আমরা একটু আগে পড়েছি লকার ভাড়ার বিপরীতে। এখন দেখো এখানে সরাসরি লকার ভাড়া না লিখে একটু ঘুরিয়ে বলা হয়েছে গ্রাহকের মূল্যবান দলিল পত্রাদির নিরাপত্তা প্রদানের বিপরীতে। এখানে কিন্তু ওই লকার ভাড়ার বিপরীতের কথাটাই বোঝানো হয়েছে। তাহলে লকার ভাড়ার বিপরীতে সার্ভিস চার্জ আদায় করে থাকে। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আয়ের প্রধান উৎস কোনটি? আয়ের প্রধান উৎস হলো বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদেরকে যে ঋণ প্রদান করে সেই ঋণের জন্য প্রাপ্ত সুদ। তারপর চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক আছে। উদ্দীপকে বলা হচ্ছে জনাব নিবিড় ক্রেতার নিকট থেকে 4500 টাকার একটি 3 মাস মেয়াদি বিল মেয়াদ পূর্ণ হওয়ার পূর্বে আর ব্যাংকে বাট্টাকরণ করেন। বাট্টার হার 3%। এখন 100 নং প্রশ্নে বলা হচ্ছে আর ব্যাংকের আয়ের পরিমাণ কত? এই যে 4500 টাকার ওপর এই যে যতটুকু পরিমাণ বাট্টা বলা হয়েছে, এইটাই হলো একটা বাণিজ্যিক ব্যাংকের জন্য আয়। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে 4500 টাকার ওপর বাট্টার হার 3%, আমরা যদি 4500 টাকার ওপর 3% বাট্টা করি তাহলেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব বাণিজ্যিক ব্যাংক এই বাট্টাকরণ থেকে কতটুকু টাকা আয় করতে পারবে। তাহলে 4500 টাকার উপর যদি আমরা 3% বাট্টা করি তাহলে আমাদের বাট্টার পরিমাণ আসবে 135 টাকা। তাহলে এখানে অ্যান্সারটা হবে 135 টাকা। এই যে 3% বাট্টা, এই এতটুকু পরিমাণই কিন্তু বাণিজ্যিক ব্যাংক বিল বাট্টাকরণের মাধ্যমে আয় করে থাকবে। এরপর একটা উদ্দীপক দেখে নিই। চলতি মূলধন ব্যবস্থাপনার লক্ষ্যে মিস্টার রাকিব 10,000 টাকার 3 মাস মেয়াদি একটি বিল 9,700 টাকায় পি ব্যাংক থেকে ভাঙিয়ে নেন, অর্থাৎ বাট্টা করে নেয়। 101 নং প্রশ্নে বলছে উদ্দীপকের বিল ভাঙানোর কাজটি পি ব্যাংকের কিরূপ আয়ের উৎস? এই যে বিল বাট্টাকরণ করা হচ্ছে, এই বাট্টাকরণই কিন্তু তার আয়ের উৎস, তাই না? এখানে বাট্টাকরণের জায়গায় বলা হয়েছে ভাঙিয়ে নেওয়া বা ভাঙানো, দুইটা কিন্তু একই বিষয়। 102, উদ্দীপক অনুযায়ী পি ব্যাংকের আয় 300 টাকা। পি ব্যাংকের আয় 300 টাকা কি করে হলো? টাকার অ্যামাউন্টটা ছিল 10,000 টাকা এবং সেটা ভাঙানোর পরে বিলটা এসেছে 9,700 টাকা। তাহলে দুইটা মাইনাস করলেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি 300 টাকা। তাহলে এখানে 300 টাকাই হচ্ছে বাট্টার পরিমাণ। এরপর বলা হচ্ছে কারবারি অর্থায়নের নীতি উপেক্ষিত হয়েছে। এখানে কিন্তু কারবারি অর্থায়নের কোনো নীতি উপেক্ষিত হয়নি এবং কারবারি অর্থায়নে বিল বাট্টাকরণ একটা নীতি আছে, বিল বাট্টাকরণের একটা উৎসও আছে। তাহলে মূলধন ব্যবস্থাপনায় রাকিব গৃহীত পদক্ষেপ যথার্থ ছিল। তাহলে এখানে আমরা অ্যান্সার কোনটা বলতে পারি? অ্যান্সার বলতে পারি 2 নং। তারপর চলে যাচ্ছি 103 নং প্রশ্নে। এখানে বলছে প্রাপ্য বিল বাট্টাকরণ করা হয় কারণ নগদ টাকার প্রয়োজন হলে, নগদ টাকা বেশি পাওয়ার আশায়, বেশি কমিশন পাওয়ার আশায়, মেয়াদ পূর্ণ হলে। সাধারণত
প্রাপ্য বিল, সাধারণত প্রাপ্য বিল বাট্টাকরণ করা হয় নগদ টাকার প্রয়োজন হলে। তোমার যখন ইমার্জেন্সি কোনো নগদ টাকার প্রয়োজন পড়বে তখন তুমি চাইলে প্রাপ্য বিল বাট্টাকরণ করতে পারো। আরও একটি উদ্দীপক, জনাব ফাহিম রূপা ব্যাংকের লকারে মূল্যবান জমির দলিল, গহনা, ডকুমেন্ট প্রভৃতি জমা রাখেন। 104, রূপা ব্যাংক উদ্দীপকে উল্লেখিত সেবার বিনিময়ে জনাব ফাহিমের নিকট থেকে কি আদায় করে? এই যে লকার যে ভাড়াটা দেওয়া হয়েছে, লকার ভাড়ার বিপরীতে সাধারণত সার্ভিস চার্জ আদায় করে থাকে। 105, বাণিজ্যিক ব্যাংক কোনটি ইস্যু করে কমিশন আদায় করে? সাধারণত বাণিজ্যিক ব্যাংক প্রত্যয়পত্রের জন্যই কিন্তু কমিশন আদায় করে, বাকি কোনো কিছুর জন্য কমিশন আদায় করা হয় না। এরপর চলে যাচ্ছি 106 নং প্রশ্নে, বাণিজ্যিক ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে খুবই সহজ, লকার ভাড়ার জন্য, শুধুমাত্র এই একটা লকার ভাড়ার জন্যই সার্ভিস চার্জ আদায় করে, আর ম্যাক্সিমাম জিনিসের জন্য বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে থাকে। 107, বাণিজ্যিক ব্যাংক কোনটির মাধ্যমে সার্ভিস চার্জ আদায় করে? মূল্যবান দলিল জমা রেখে, অর্থাৎ মূল্যবান দলিল লকারে জমা রেখে। 108 নং প্রশ্ন, বাণিজ্যিক ব্যাংকের আয়ের উৎস হলো শেয়ার ক্রয় বিক্রয়ের মধ্যস্থতা, অফিস ঘরের ও গুদাম ঘরের ভাড়া, ট্রাভেলার্স চেক। দেখো এখানে অফিস ঘরের এবং গুদাম ঘরের ভাড়া এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের জন্য এক ধরনের ব্যয়, তবে শেয়ার ক্রয় বিক্রয়ের জন্য মধ্যস্থতা করে বাণিজ্যিক ব্যাংক কমিশন আদায় করে, সো এটা একটা আয় হতে পারে। ট্রাভেলার্স চেক ইস্যু করেও কিন্তু সে কমিশন আদায় করে, তাহলে এটাও কিন্তু একটা আয় হতে পারে। তাহলে আয় কি হবে? আয় হবে 1 এবং 3 নং অপশন। তাহলে এই ছিল আমাদের 10ম অধ্যায়ের কিছু আলোচনা। আশা করছি 10ম অধ্যায়ের প্রত্যেকটি বহু নির্বাচনী প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা নেই। তো পরবর্তী পর্বগুলো এবং পরবর্তী অধ্যায়গুলোর আলোচনা দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।